বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30। আজকের গল্প একটি বিপ্লব নিয়ে। 1905 সাল, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণার মাঝেই সমগ্র বাংলা জুড়ে চলছে বিক্ষোভ, বিদ্রোহ। সক্রিয় রাজনীতির পথে হেঁটে রবীন্দ্রনাথ সঞ্জীবনী পত্রিকায় লিখলেন, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ওমা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। স্বাধীনতা আন্দোলনের সলতে পাকানোটা শুরু হয়েছিল মহাবিদ্রোহ থেকে। তারপর কলকাতা সহ সমগ্র বাংলা হয়ে উঠল বিপ্লবীদের আঁতুড়ঘর। পরাধীন ভারতের রাজধানী কলকাতার বুকে একটার পর একটা বিল পাশ করা বেশ কঠিন হয়ে পড়ছিল ব্রিটিশ সরকারের। বাংলাকে ভেঙে দিতে পারলেই হয়তো কাজটা অনেকটা সহজ হয়ে যেত তাদের জন্য। তাই বঙ্গভঙ্গের চেনা ছক। কলকাতার পটলডাঙ্গা স্ট্রিট দিয়ে বিপ্লবীদের মিছিলে পা মিলিয়েছিলেন অগুন্তি সাধারণ মানুষ। শুরু হয়েছে স্বদেশী আন্দোলনের পরিকল্পনা। এর মাঝেই নিঃশব্দে লড়াই করে চলেছেন একটা লোক, শৈলেন বসু। ব্রিটিশ আর্মির চাকরি ছেড়ে লোকটা বেরিয়ে এলো একটা ঝড়ের মতোই। দু চোখে তার অদ্ভুত প্রত্যয়। 1900 সাল, কিরিটি মিত্রের মোহনবাগান ভিলা তখন ফুটবল দল, মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব। এই অ্যাথলেটিক শব্দটা অবশ্য নামকরণে সংযুক্ত করেছিলেন প্রেসিডেন্সির বিলিতি প্রফেসর রো সাহেব। সে সময় 3 বনেদি পরিবারের সাহচর্যে বেড়ে ওঠা ক্লাবটার প্রতি ব্রিটিশ রাজের বেশ একটা সহানুভূতির হাত ছিল। ব্রিটিশরা চাইছিলেন বাংলার তরুণ প্রজন্ম যদি ফুটবল খেলাটায় মজে যায় তাহলে স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী আশা কমে যাবে। এই পরিকল্পনাটা প্রথম ধাক্কা খেল 1892 সালে। শোভাবাজার ক্লাব প্রথম ভারতীয় ক্লাব হিসেবে হারিয়ে দিল এক পরাক্রমী ব্রিটিশ দলকে। হাতে ঘা লাগতেই একটু নড়ে চড়ে বসলো ব্রিটিশরা। কিন্তু পরের 7 বছর আবার সব শান্ত। এদিকে ওই 92-তে শৈলেন বসু প্রথম বুঝে গিয়েছিলেন ব্রিটিশদের পাতা ফাঁদে তাদেরই বন্দি করার জন্য দরকার একটা বিপ্লবের। আর সেই বিপ্লবই হলো ফুটবল। 1900 সালে ভূপেন্দ্রনাথ বসু ক্লাবে নিয়ে এলেন এই বেপরোয়া ছেলেটাকে। জন্মের প্রথম 11 বছর মোহনবাগান ক্লাবে যে ভয়ঙ্কর অভিজাত পরিবারের প্রভাব তা প্রথম ভাঙলেন শৈলেন। ক্লাবের নিয়ম ছিল ফুটবল খেলতে পারবে একমাত্র উচ্চ শিক্ষিতরা। তাই মোহনবাগানে খেলতে গেলে ম্যাট্রিকুলেশন ছিল বাধ্যতামূলক। কিন্তু শৈলেন বুঝিয়েছিলেন ফুটবল খেলাটা আদতে এক নাগরিক বারুদ। ব্রিটিশদের বুদ্ধিতে এই খেলাকে যত উঁচু স্তরে ধরে রাখা হবে তত বিপ্লবের একটা ধারালো অস্ত্রকে তুনিতে তুলে রেখে ভোঁতা করে দেওয়া হবে। তিনি 4 বছরে ক্লাবের খোল নলচে পাল্টে ফুটবলের সাথে নিয়ে এলেন আর্মির কঠোর ট্রেনিং পদ্ধতি, যা তিনি শিখেছিলেন আর্মিতে থাকাকালীন। শুরু হলো বিপ্লবের এক আদিম অস্ত্রে শান দেওয়ার কাজ। দলে এলেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা। আর ঠিক 4 বছরের মাথায় মোহনবাগান জিতল তাদের প্রথম ট্রফি, কোচবিহার কাপ, 1904 সালে। 1911 কোনো আকস্মিক ঘটনা নয়। 1911-র এই আগুন জ্বলতে শুরু করেছিল 1904 সাল থেকে। শৈলেন বসু দলের দায়িত্ব দিলেন শিবদাস ভাদুড়িকে। 1905-1907 সালে আবার কোচবিহার কাপ এলো বাগানে। 1905 সালে ব্রিটিশদের গ্ল্যাডস্টোন কাপে তৎকালীন শিল্ড চ্যাম্পিয়ন ডালহৌসি ক্লাবকে 6-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। এবার ক্রমশ কঠিন হতে লাগলেন ব্রিটিশরা। 1906 থেকে 1908 ব্যাক টু ব্যাক 3 বছর ট্রেডস কাপও জিতে নিলেন শৈলেন বসু ও তার ছেলেরা। ফুটবল খেলাটা ছড়াতে শুরু করলো বাংলায়। বনেদি পরিবার ছেড়ে খেলাটা নেমে এলো অলিতে গলিতে। সরকার চাপে পড়ে বাধ্য হলো মোহনবাগানকে প্র্যাকটিস গ্রাউন্ড দিতে। নিজেদের খাস তালুক ফোর্ট উইলিয়ামের পাশে নিজেদের প্ল্যান এভাবে বুমেরাং হয়ে যাচ্ছে দেখে এবার পাল্টা চাল দিতে শুরু করলেন ব্রিটিশরা। মোহনবাগান খেলোয়াড়রা কোনো ব্রিটিশ দলের বিরুদ্ধে ট্যাকল করলেই তাকে কঠিন শাস্তির মুখে ফেলতে শুরু করলেন কোম্পানি। এদিকে
রবীন্দ্রনাথ তখন লিখেছেন, ওদের বাঁধন যতই শক্ত হবে, ওদের যতই আঁখি রক্ত হবে, মোদের আঁখি ফুটবে, মোদের বাঁধন ততই টুটবে। শৈলেন বসুর প্ল্যান এবার যেন বারুদ ছড়াতে শুরু করলো কলকাতার বুকে। মোহনবাগান দুরন্ত ফুটবল খেলে জায়গা পাকা করে নিল তখনকার 1 নম্বর টুর্নামেন্ট আইএফএ শিল্ডে। শোভাবাজার, পটলডাঙ্গা সহ উত্তর কলকাতায় মোহনবাগান একটা বিপ্লবের নাম হয়ে উঠল অচিরেই। শিল্ডে খালি পায়ে খেলতে হবে বাগানকে, বিষয়টা জানা ছিল বলেই হয়তো তেমন গা করেননি ব্রিটিশরা। তার পরের গল্পটা সবারই জানা প্রায়, কিন্তু এই ইতিহাসের সবচেয়ে বর্ণময়তা এখানেই যে ব্রিটিশ রাজের বিপক্ষে যে 11 দামাল লড়ে গিয়েছিল, তাদের মধ্যে মনমোহন মুখার্জি ছিলেন উত্তরপাড়ার, নীলমাধব ভট্টাচার্য ছিলেন শ্রীরামপুরের, দলের হৃৎপিণ্ড শিবদাস ও বিজয় দাস বাদুড়ি ছিলেন ফরিদপুর, কানু রায় ছিলেন ময়মনসিংহের মানুষ, সুধীর চ্যাটার্জি ছিলেন ধর্মান্তরিত খ্রিস্টান, ভূতু সুকুল ছিলেন অবাঙালি। একদিকে ভেঙে যাচ্ছে বাংলা, অন্যদিকে একটা 11 জনের দলের ভেতর ক্রমশ ফুটে উঠছে অখণ্ড ভারতের অবয়ব। এখানেই হয়তো সেদিনের মোহনবাগানের সবুজ মেরুনের ঊর্ধ্বে একটা জাতীয় পতাকা হয়ে ওঠার রূপকথা, যেখানে কোনো ধর্ম নেই, জাত নেই, বিভেদ নেই, আছে শুধু একটা বেপরোয়া লড়াই, এর জেদ। যে ব্রিটিশ রাজ বঙ্গভঙ্গের সময় 5 বছরে কয়েক হাজার খুন আর ধর্ষণ করে বেলচায় করে তুলে নিয়ে যেত বিপ্লবীদের দেহ, সেই বাংলার বুকে দাঁড়িয়ে ইস্ট ইয়র্কশায়ারকে হারানোটা ছিল বিপ্লবের চিত্রনাট্যে ফুটবলের আত্মপ্রকাশ, ব্রিটিশ আভিজাত্যের ভেতর খেলাটাকে ডিনামাইটের মতো ভরে দেওয়া। সেই 29শে জুলাই ফাইনালের আগে ব্রিটিশ সরকার প্রথমবার কোনো খেলার জন্য স্পেশাল ট্রেন চালিয়েছিল। প্রথমবার ঢাকা, ফরিদপুর, জলপাইগুড়ি, বর্ধমান থেকে কাতারে কাতারে মানুষ ছুটে এসেছিলেন, দরিদ্র মানুষ, ভুভুক্ষু মানুষ। ব্রিটিশ সরকার নিজেদের দর্শকদের জন্য আনালেন বিলিতি চেয়ার, আর সাধারণ ভারতবাসীর জন্য খোলা ময়দান, গাছের ডাল, ভাঙা পাঁচিল ও আর অন্য কিছু। কিসের সেই টান? একটিবার স্ফুলিঙ্গ হয়ে ওটা বিপ্লবের, তাকে স্বচক্ষে দেখার জন্য ছুটে আসছে মানুষ। এখানেই তার সার্থকতা। মোহনবাগানের শিল্ড জয়ের বিজয়ী খেতাবটি এসেছিল লন্ডনের বিখ্যাত এলকিনটন কোম্পানি থেকে। এই জয়ের পরে সারা বাংলা জুড়ে একটা বিশ্বাস জন্ম নিল, একটা স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা হয়ে ছড়িয়ে পড়ল বিপ্লব। আর ওই বছরই ডিসেম্বরে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হলেন ব্রিটিশ সরকার। এই ছিল আজকের বিপ্লবের গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।